ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। তখন থেকে এক টানা বেজে চলেছে। এদিকে দু চোখে ঘুম জড়িয়ে আসছে। কিছুতে উঠে ফোন ধরার ইচ্ছে করছিল না, কারণ জানি ফোনটা কোথা থেকে আসছে। টেবিল ল্যাম্পের আলোতে দেখলাম রাত 1:30। ওফ। হ্যালো। এই নিয়ে তিনবার আপনাকে ফোন করলাম, ফোন ধরছিলেন না কেন? কোথায় ছিলেন? আসলে স্যার ঘুমোচ্ছিলাম, তাই শুনতে পাইনি। বলি হাই যাই বাপু আপনার ঘুমের, এত গুরুত্বপূর্ণ পদে থেকেও রাতে চোখে ঘুম আসে কি করে? যাকে শুনুন, বেনিয়াপাড়ার পাশের পোস্টায় গন্ডগোল দেখা দিয়েছে। আপনি এক্ষুনি একবার ওখানে গিয়ে আমাকে আপডেট দিন। এখন স্যার? এত রাতে? না মানে কাল সকালে গেলে হতো না? এখন তখন মানে? আপনি আপনার ডিউটির ইম্পর্টেন্সটা বোঝেন না নাকি? আপনি গিয়ে আপডেট না দিলে পুরো জায়গায় ইলেকট্রিসিটি থাকবে না, তারপর পাবলিকের গালাগাল তো আর আপনাকে শুনতে হবে না। ওহ, যত ঝামেলা। যেমনভাবেই হোক, যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতেই ওখানে গিয়ে পৌঁছান, কুইক। অগত্যা আমি আর সময় নষ্ট না করে ফোন রেখেই ঝটপট তৈরি হয়ে নিলাম। সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। হ্যালো 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 ভাই, আমি নিলয়। কিরে ভাই, এত রাতে সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি তো সব ঠিকই আছে, তবে এই মাঝরাতে আমাকে ডিউটিতে ছুটতে হচ্ছে। সে কি রে, কেন? আর বলিস না, এই চাকরিটা আমার জীবন কয়লা করে দেবে। সে তো দেখছি। কোথায় যাবি? বেনিয়াপাড়া। বলিস কি রে, সে তো অনেক দূর। ওদিকে রাস্তাঘাট ভাই একদম ভালো নয়। জানি, কিন্তু কি করবো বল, ঠিক এই কারণেই তোকে ফোন করেছি। যাবি আমার সঙ্গে? মাইরি বলছি, আজ খুব ভয় লাগছে। কাল তো রবিবার, ওই ছুটি আছে। চাপ নেই। আচ্ছা তুই শোন না, একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ। কি রে ভাই, এত দেরি হলো? হ্যাঁ রে বাবা, চল। দুপাশে ধানক্ষেতের মধ্যে দিয়ে সরু পথ, যদিও অন্ধকারের সে পথ আরও যেন মিলিয়ে গেছে কোথায়। প্রায় 1 ঘন্টা টানা সাইকেল চালানোর পর একটা জনমানবহীন প্রান্তরে এসে উপস্থিত হলাম আমরা। ওরে নিলয়, এই যে চারিদিক একেবারে শুনশান রে। হ্যাঁ, তাই তো দেখছি। এর আগে কখনো এদিকটা আসা হয়নি, খুব একটা কেউ আসে বলেও মনে হয় না। দেখছিস চারদিকটা কেমন আগাছার জঙ্গল। আমার মনে হয় কেউ এখানে আসে না বলেই হয়তো বড়বাবু আমাকে পাঠিয়েছে। উনি ভালো করেই জানেন যে আমি ওনার মুখের ওপরে কোনো কথা বলতে পারবো না। তাই অন্ধকারে ঝোপ জঙ্গল পেরিয়ে তুই কি টাওয়ারের কাছে যেতে পারবি? চাকরিটা টিকিয়ে রাখতে হলে যেতে হবে ভাই। শোন, আমি ওপরে উঠছি, তুই সাবধানে আস্তে আস্তে সাইকেলটা নিয়ে নিচটায় দাঁড়া। যদি দরকার পড়ে আমি তোকে ডেকে নেব। আরে হ্যাঁ, ঠিক আছে। আমি টাওয়ারের সিঁড়ি বেয়ে সাবধানে উঠে এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিলাম। কেমন যেন একটা ভ্যাবসা পচা গন্ধ এখানে। টর্চটা জেলে রিডারটা নিয়ে এগিয়ে গেলাম। সবার আগে তারের চটাজালের মধ্যে থেকে মেন সার্কিটটা খুঁজে বের করতে হবে। আর একটু এগিয়ে গিয়েই থমকে গেলাম আমি। দেখলাম একটা মরার শরীর ইলেকট্রিক পোলের সঙ্গে একেবারে গা ঘেঁষাঘেঁষি করে লেপ্টে রয়েছে। মৃতদেহটা বেশ কিছুদিনের বলে মনে হলো। শক খেয়ে মৃত্যু হয়েছে লোকটার। সারা শরীরের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। আমি ভয় চিৎকার করে উঠলাম, রনো, রনো! এই এই কি হলো? এই নিলয়, কি হয়েছে রে? রনো, রনো, রনো! এখানে এটা কি? আরে কি হয়েছে বলবি তো? এখানে একটা ডেড বডি তারের মধ্যে জড়িয়ে আছে। মনে হয় শক খেয়ে মরেছে লোকটা। সর্বনাশ! কি বলছিস তুই? আরে এটা তো পুলিশ কেস ভাই। এ ভাই নেমে আয় ভাই, বেকার ঝামেলা ফাঁসিস না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। নেমে আসতে যাব, হঠাৎ করে মনে হলো মরাটা যেন নড়ে উঠল। আমি ভয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলাম ওই শুকিয়ে যাওয়া মরাটা পোড়া দু চোখের পাতা খুলে যেন তাকিয়েছে। আরও মনে হলো ওর ঠোঁট দুটো যেন খুলে গেছে অগোচরে, আর সেখান থেকেই বেরিয়ে এলো একটা বুক তোলপাড় করা কণ্ঠস্বর। ভয় পেয়ে গেলি নাকি রে? কে কে? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পিছনে ঘুরে কোনো রকমে পালানোর চেষ্টা করছিলাম, বাজখাই গলায় সে মৃতদেহটা চেঁচিয়ে উঠলো যেন। কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি জানি তো, এবার করতে হবে। আমাকে এখান থেকে উদ্ধার কর।
এক্ষুনি আমাকে এখান থেকে নামা। তার এই হুমকি যেন আমার কানের ভিতর গরম সীসা ঢেলে দিল। উদ্ভ্রান্তের মতো ছুটে নিচে নামলাম। কোথাও পালাতে পারবি না, কোথাও না। নিচে নেমে দেখি যেখানে রণ দাঁড়িয়েছিল সেই জায়গাটা ফাঁকা। সাইকেলটাও কোথাও দেখতে পেলাম না। রণ, এই রণ, রণ ভাই, আমাকে বিপদে ফেলে কোথায় চলে গেলি? ওকে খুঁজে পাচ্ছিস না তো? আমি বলেছিলাম না কোথাও যেতে পারবি না। এবার আয়, আমাকে উদ্ধার কর, আমার শরীরটাকে শান্তি দে। আমার আর সেখানে দাঁড়িয়ে থাকার একটু ক্ষমতা ছিল না। মনে মনে ভীষণ রাগ হলো রণর উপর। বেটা বিপদের আজ বুঝে আমাকে একা রেখে কোথাও পালিয়েছে। এখন আমি একা একা যাই কোথায়? একদিকে ধুধু প্রান্তর, অন্যদিকে মৃতদেহের শিহরণ জাগানো চিৎকার। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটতে শুরু করলাম। ঠান্ডা কনকনে বাতাস কাঁপিয়ে দিচ্ছিল আমার সারা শরীর। মনে পড়লো পকেটেই তো একটা টর্চ আছে। টর্চের আলো কুয়াশা ভেদ করে ছড়িয়ে গেল অনেক দূরে। এটা কি? সামনে ওটা একটা বাড়ির মতো দেখা যাচ্ছে না? আমি কি ঠিক দেখছি নাকি সবই চোখের ভুল? আর একটু কাছে এগিয়ে গিয়ে আরো ভালো করে দেখলাম। না না না, চোখের ভুল নয়। আকাশের বুক অব্দি লম্বা একটা অট্টালিকা। গাছের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে সেটা। তবে ঠিক বসত বাড়ি বলে মনে হলো না সেটাকে। মনে হলো কোনো খামার বাড়ি। এত রাতে থাকার মতো একটা আশ্রয় তো পাওয়া গেল। ভিতরে গিয়ে একবার দেখি যদি কাউকে পাওয়া যায়। সুবিশাল লোহার গেট ঠেলে ঝোপ জঙ্গল আগাছা পেরিয়ে এগিয়ে গেলাম সদরের দিকে। দরজায় টোকা মারতে গিয়ে দরজাটা বিকট শব্দে হাট হয়ে খুলে গেল। কেউ আছেন? কেউ আছেন? বাইরে ভীষণ ঠান্ডা। আজ রাতটুকুর জন্য যদি আশ্রয় পাওয়া যেত। বারবার ডাকতেও যখন কোনো উত্তর এলো না, আমার সন্দেহ হলো। টর্চের আলো ভিতরে ফেলতেই দেখলাম ঘরের ভিতরটা পরিত্যক্ত জিনিসে ভর্তি। তবে কি এখানে কেউ থাকে না? ঠিক তখনই পিছনে পায়ের শব্দে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম দৈব চেহারার এক ব্যক্তি। পথ হারিয়েছ বুঝি? না মানে, আগে হ্যাঁ, আসলে বেনিয়াপাড়া টাওয়ারের কাজে এসেছিলাম। ফেরার সময় দেখি সাইকেল সমেত বন্ধু উধাও। বাড়ি এখান থেকে অনেকটা রাস্তা, তাই বাড়ি ফিরতে না পেরে এ পথ ঘুরে এখানে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার সঙ্গে এসো। আমি মনে মনে শান্তি পেলাম। কিছুক্ষণ আগেই ওই পচা গলা মৃতদেহটা আমায় প্রায় শেষ করে দিচ্ছিল। এখন যাই হোক, এত রাতে একটা মাথা গোজার ঠাঁই তো হলো। রাতের বেলায় আর ঠান্ডায় ঘুরে মরতে হবে না। এই যে, এদিক দিয়ে ভেতরে এসো, আমি এক্ষুনি একটা উষ্ণ আহারের ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি রাতের খাবার খেয়েই বেরিয়েছি। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। শুধু যদি একটু থাকার জায়গা হয়। আহা, তা বললে কি হয়? তবে একটু গরম দুধের ব্যবস্থা করি। এই কড়া শীতে তোমার শরীরে উষ্ণতা দেবে, দেখবে ঝরঝরে লাগছে। লোকটার কথাবার্তা, আদব কায়দা অনেকটা পাশ্চাত্য আদলের। দীর্ঘকায় লোকটাকে দেখে সম্ভ্রমে আমার মাথা নুয়ে পড়ল। আমি তাকে অনুসরণ করে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের এক কোণে একটা ফায়ার প্লেস। সারা ঘর জুড়ে কাঁচের বড় বড় জানলা। জানলাগুলি সাদা শৌখিন পর্দায় ঢাকা। আর চোখে পড়ল একটা গ্র্যান্ডফাদার ক্লক। একটু বসো, আমি এখনই দুধ নিয়ে আসছি। লোকটা চলে যেতেই আমি আরাম করে গিয়ে বসলাম সোফার উপর। নরম আরামদায়ক সোফার উপর রেশমের মখমলে আচ্ছাদন। আমার সারাদিনের ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। আমি তন্ময় হয়ে দেখতে লাগলাম সুসজ্জিত ঘরের চারপাশ। সত্যি ভাবতে অবাক লাগছে, এই শীতের রাতে কেই বা আজকাল এমন যত্ন করে ঘরে এনে বসায়। অন্য কেউ হলে তো চোর ভেবে এতক্ষণে বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে বসত। হঠাৎ চোখ গেল জানলার কাছে রাখা একটা বাক্সের উপর। আন্দাজে মনে হলো বাক্সটি লম্বায় প্রায় 6 থেকে 6.5 ফুট। একটা মানুষ অনায়াসে এঁটে যায় এর ভিতর। কাছে গিয়ে দেখলাম বাক্সটা কাঠের তৈরি। বাক্সের গায়ে ধাতুর তারের উজ্জ্বল কারুকার্যে চোখ ধাঁধিয়ে যায়। আরো ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এই যে সোনার কারুকার্য। ওই চকচকে বস্তু কিছুতে সোনা না হয়ে যায় না, আর তাতে বসানো আছে রঙিন উজ্জ্বল পাথর।
এ আমি নিশ্চিত। হেই, হু দ্য হেল আর ইউ? এ বাক্সে হাত দেওয়ার তোর সাহস হলো কি করে, ব্লাডি স্কাউন্ডেল? কোনো মতে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘুরে দেখি একটা মাঝবয়সী লোক, আরক্ত দু চোখ, উস্কো খুস্কো চুল, পরনে জামা কাপড় বিধ্বস্ত, মুখ থেকে কড়া পানীয়র গন্ধ বেরোচ্ছে, হাতে ধরা একটা পানীয়র গ্লাস। আসলে এত সুন্দর বাক্স তাই বুঝতে পারিনি আমি, ক্ষমা করবেন। ওইসব ক্ষমা টমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। গেট লস ফ্রম মাই হাউস রাইট নাও। কে জানি কোথা থেকে এই আনকালচারগুলো চলে আসে। উফ, এগুলোকে দেখলে ঘৃণায় আমার গা গিনগিন করে ওঠে। কি হচ্ছে এসব? এ কি ড্যানিয়েল, এ কি ব্যবহার তোমার? তোমার এই ব্যবহারের জন্য একজন ভৃত্য পর্যন্ত এই বাড়িতে টেকেনি। আপনি চুপ করুন। রাত বিরেতে জানা নেই শোনা নেই যাকে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলছেন। উনি বিপদে পড়েছিলেন, তাই শুধু রাতটুকুর জন্য আশ্রয় দিয়েছিলাম মাত্র। এই নিয়ে এত উত্তেজিত হবার কি আছে? তাছাড়া তুমি তো এ বাড়িতে থাকোই না, আর এ বাড়ি আমার। আমি যাকে বুঝেছি তাকেই আশ্রয় দিয়েছি। বাবা বাবা বাবা, কি মহান পুরুষ! এদিকে ছেলে নিঃস্ব হয়ে উদ্ভ্রান্তের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর এখানে ছেলের বাপ রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে সমাজসেবা করছে। মুখ সামলে কথা বলো ড্যানিয়েল। উনি একজন ভদ্র মানুষ। তোমার অসুবিধে থাকলে তুমি বেরিয়ে যাও, দরজা খোলা আছে। আপনি বেঁচে থাকতে বাইরের লোককে সব বিলিয়েছেন, আর আজকে মরে গিয়েও সেটাই করে যাচ্ছেন। বেশ করেছি ড্যানিয়েল। ঘরের কুলাঙ্গারকে প্রশ্রয় দেওয়ার চেয়ে বাইরের লোককে সব দান করে যাওয়া ঢের ভালো। কি গুণ নেই তোমার, লম্পট, জুয়ারি, নেশাখোর! আর শুনে রেখো, এইসব কুলাঙ্গারকে আমার শেষ করে দিতে ও সংকোচ হয় না। আমি তড়িঘড়ি বলে উঠলাম, শুনুন 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 শুনুন, আপনারা আমাকে নিয়ে দয়া করে ঝামেলা করবেন না, আমি চলে যাচ্ছি। আমি অবাক হয়ে দেখলাম আমার কথাগুলো যেন ওদের কানে গিয়েই পৌঁছলো না। তৎক্ষণাৎ উদ্ধত লোকটার দেহ যেন পরিবর্তন হতে শুরু করলো। দেহাবরণ খসে গিয়ে শীর্ণকায় এক ভয়াবহ সাংঘাতিক চেহারা হয়ে গেল তার। এটা যে সেই ব্যক্তি, পোলের উপর যাকে দেখেছিলাম, ও এখানে। ওয়েট 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 ওয়েট, তার মানে আপনি ওই দিন রাতে জনকে দিয়ে আমায় খুন করিয়ে ওই কারেন্টের পোলের নিচে পুঁতে রেখেছিলেন? এবার ওই লোকটাও যেন আর মানব রূপে রইল না, অট্টহাসে চিৎকার করে উঠল। আমি নয়, জন নিজেই যখন জানতে পারলো তুমি সামান্য কটা টাকা আর জমির জন্য আমায় মেরেছো, ও নিজেই তোমায় খুন করার দায়িত্বটা নিয়ে নিল। আর আর এই বাক্স নিয়ে করবেটা কি তুমি? ওটা ওটা আমার কফিন। নিহত সেদিন জনকে পুলিশ গুলি করে মারলো, তাই তাই ওটা সমাধিস্থ করা হয়নি। সব জায়গায় টাকা খোঁজার অভ্যেসটা তোমার আর গেল না। আর জন থাকলে তোমায় উচিত শিক্ষা দিত। এই ভাই, এই ওকে দাও তো দুঘা, মরেও শান্তি দেবে না স্কাউন্ড্রেলটা। লোকটা আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম মরা ড্যানিয়েলের সব রাগ এখন আমার উপর। যে বিপদ থেকে বাঁচতে আমি এত রাতে এখানে ছুটে এসেছিলাম, সেই বিপদ এখন এই সারা বাড়ি জুড়েই। আমায় মারবে? আমায়? আয় দেখি কত ক্ষমতা তোর। বেঁচে ছিলাম তাই যা খুশি করেছে। আজ আমি আর বেঁচে নেই। আজ ওর দেহ থেকে সব রক্ত আমি একাই খাবো। আমার মন যেন নিজে থেকেই বলে উঠলো, ওরে এসব দাঁড়িয়ে দেখছিস কি? পালা পালা, বাঁচতে চাস তো পালা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। ডান দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা। কোনো মতে পাশ কাটিয়ে পালিয়ে যেতে পারলে এ যাত্রায় হয়তো বেঁচে যাব। আমি আর চোখে তাকিয়ে দেখলাম বিভৎস চেহারার লোকটা এগিয়ে আসছে আমার দিকে। আমি আর কোনো দিকে না তাকিয়ে রুদ্ধশ্বাসে ছুটতে শুরু করেছি ততক্ষণে। এই নিলয়, এই এই ওই রকম ভাবে ছুটছিস কেন? দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এই কোথায় ছিলিস তুই? বিপদে বন্ধুকে ছেড়ে পালিয়ে গেছিস বেটা বদমাস! এই কি আজে বাজে বকছিস? আমি তো তোর পেছনেই ছিলাম, কতবার ডাকলাম, তুই যেন আমায় দেখতেই পেলি না। এই ভুতুরে বাড়ির ভূতই এখন আমার পিছনে পড়েছে। পালা রনো পালা! ভূত? কিভাবে? আরে ভাই, আমি তুই একটু খুলে বল না, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোকে এখন আমি কিছুই বলতে পারবো না। শুধু শুধু পিছনে ঘুরে তাকা একবার। বলে আমি পালানোর চেষ্টা করি। সেদিন রাতের সমস্ত ঘটনা আমি খুলে বললাম বড়বাবুকে। উনি সমস্তটা শুনে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বললেন, সেদিন রাতে তোমাকে সেখানে পাঠানো আমার উচিত হয়নি, কিন্তু কি করতাম আমি? কেউ যেতে রাজি হয়নি। প্রতি বছর এই এক সময় কি
কি যে হয় সেখানে। আপনি জানেন এর পিছনের কারণ কি? তুমি কাল রাতে যে ঘটনা দেখেছো তা সত্যি। ও বাড়িতে বাস করতো একটা অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। ছেলেটা ছিল কুলাঙ্গার, নয়তো বিষয় সম্পত্তির জন্য কেউ তার বাবাকে খুন করে। নিজেও অবশ্য রেহাই পায়নি। যাক, তুমি যে বেঁচে ফিরেছো এটাই বড় কথা। আমি আজই দরখাস্ত করছি যাতে করে ওই টাওয়ারটাকে রিলোকেট করার ব্যবস্থা করা যায়।